সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ রসায়ন। তো আমরা ইতিপূর্বে রসায়নের যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম যে নিয়মগুলো আছে তোমাদের বইয়েতে, সেই ব্যতিক্রম নিয়মগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদিও আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, কিন্তু আমাদের ক্লাসটি সম্পূর্ণ আমরা নিতে পারি নাই যান্ত্রিক সমস্যার কারণে, আমাদের ক্যামেরার সমস্যার কারণে ক্লাসটি সম্পূর্ণ হয়নি। তো আজকে আমরা পুনরায় ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রমের যে নিয়মগুলো আছে, অর্থাৎ ব্যতিক্রমের নিয়ম থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো ব্যতিক্রম থেকে আসে। তো ব্যতিক্রম নিয়মগুলো আমরা আজকে আলোচনা করব, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তো এখানে আমি লিখেছি যে ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। তো আমি এর আগেও পটাশিয়াম নিয়ে আলোচনা করেছিলাম। পটাশিয়াম থেকে ব্যতিক্রম, অর্থাৎ 19 থেকে 30 পর্যন্ত 3টি মৌলিক পদার্থের মধ্যে আমরা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটি আমরা পাই। তো এই 3 জায়গা থেকেই যে 3টি ব্যতিক্রম, সেই ব্যতিক্রম থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হয়। এখন ব্যতিক্রম নিয়মগুলো শুরুর আগে তোমাদেরকে যা জানা দরকার, যেমন স্থিতিশীল এবং অস্থিতিশীল। আমরা জানি 19 থেকে, যেমন স্থিতিশীল, এখানে দুটি শব্দ আমরা ব্যবহার করব, স্থিতিশীল, আরেকটি হচ্ছে অস্থিতিশীল। মানে মৌলগুলোর মধ্যে কিছু মৌলিক পদার্থ আছে, মৌলের পরমাণু আছে স্থিতিশীল, আবার কিছু আছে অস্থিতিশীল। এখন স্থিতিশীল কি? তোমরা জানো যে এসেতে যদি 2টি ইলেকট্রন থাকে, এসেতে যদি 2টি ইলেকট্রন থাকে, পিএতে যদি 6টি ইলেকট্রন থাকে, ডিএতে যদি 10টি ইলেকট্রন থাকে, এবং এফেতে যদি 14টি ইলেকট্রন থাকে, তাহলে এরা হচ্ছে স্থিতিশীল কাঠামো। এখন এদের আগে কি হয়? এদের আগে এন থাকতে পারে, এন থাকবে, এন কি? শক্তি স্তর। আমরা তো এইখানে এন বলতে আমরা বুঝি শক্তি স্তর, অর্থাৎ প্রথম, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 4, 5, 6 এগুলো, এই সংখ্যাগুলো থাকতে পারে। তাহলে এরা হচ্ছে স্থিতিশীল কাঠামো। এর মধ্যে আমাদের এস, এখানে স্থিতিশীল কাঠামো এস, সর্বোচ্চ এসের ইলেকট্রন যদি 2টি থাকে সেটি হচ্ছে স্থিতিশীল। যদি পিএতে 6টি থাকে, পিএতে, অর্থাৎ এই অরবিটালগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক যদি ইলেকট্রন থাকে তারা হচ্ছে স্থিতিশীল। আর এর মধ্যে আমরা এস আমরা নিব না, এস নিয়ে আমাদের আলোচনা নেই। এছাড়াও আরো 3টি স্থিতিশীল আছে, কাঠামো আছে, যেগুলো হচ্ছে এরা হচ্ছে এই যে NP6, ND10, NF14, 14। তাহলে এরকম সংখ্যক যদি ইলেকট্রন থাকে, অর্থাৎ পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যদি এই কয়টি করে ইলেকট্রন থাকে, তাহলে এরা হচ্ছে স্থিতিশীল কাঠামো। আর এছাড়াও এদের যদি অর্ধপূর্ণ অরবিটাল থাকে, এরা হলো পূর্ণ অরবিটাল, মানে পূর্ণ ইলেকট্রন দ্বারা যদি পূর্ণ থাকে, এরা হলো পূর্ণ ইলেকট্রন দ্বারা পূর্ণ যদি থাকে, এরা হচ্ছে স্থিতিশীল কাঠামো। এছাড়াও এদের অর্থাৎ অর্ধ অরবিটাল যদি থাকে, আমরা জানি অরবিটাল SP, DF, এরা হচ্ছে অরবিটাল।
তো এদের অর্ধ অরবিটাল যদি থাকে অর্থাৎ Np3 পি এর অর্ধেক যদি থাকে, পি এতে থাকবে 6টি, যদি অর্ধেক থাকে এরাও হচ্ছে স্থিতিশীল। যেমন Nd5 যদি থাকে এরাও স্থিতিশীল, Nf7 যদি থাকে এরাও স্থিতিশীল। তাহলে এই 6টি একটি পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যদি এরকম ইলেকট্রন বিন্যাস থাকে তাহলে এরা হচ্ছে স্থিতিশীল কাঠামো, আর এর বেশি বা কম যদি থাকে তারা হচ্ছে অস্থিতিশীল কাঠামো। এখন অস্থিতিশীল কি? অস্থিতিশীল মৌলগুলো তারা রাসায়নিক বিক্রিয়ার সময় ইলেকট্রন ত্যাগ করবে এবং গ্রহণ করবে। যে সকল মৌল ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে এবং সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হচ্ছে অস্থিতিশীল মৌল। আর যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে না এবং গ্রহণ করতে পারে না, যেমন পিএতে ইলেকট্রন থাকবে 6টি, তাহলে সে তো আর 7টি ইলেকট্রন নিতে পারবে না। তাহলে পি হচ্ছে যদি 6টি থাকে সেটি হচ্ছে স্থিতিশীল কাঠামো। এছাড়াও পিএতে যদি এদের অর্ধেক যদি থাকে, অর্ধ অরবিটাল যদি পূর্ণ থাকে, অর্ধেক অর্থাৎ ডিএতে যা ইলেকট্রন থাকবে এফএতে যা ইলেকট্রন থাকবে সর্বোচ্চ সংখ্যক, আর পিএতে যে যদি সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন থাকে তাদের যদি অর্ধেক থাকে সর্বশেষ শক্তি স্তরটি, অর্থাৎ পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের যদি এদের পূর্ণ থাকলে তারা স্থিতিশীল, আর যদি অর্ধপূর্ণ থাকে তারাও হবে স্থিতিশীল কাঠামো। তো তোমাদের মনে রাখতে হবে এই 6টি হচ্ছে স্থিতিশীল কাঠামো অবস্থায়, তারা এই 6টি। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি স্থিতিশীল কাঠামো, তাহলে পি এর অর্ধেক, ডি এর অর্ধেক, এফ এর অর্ধেক যদি থাকে তারা স্থিতিশীল কাঠামো। তো আমরা স্থিতিশীল কাঠামোর মধ্যে আমাদেরকে জানতে হবে, যেমন আমি তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রথম শক্তি স্তর উপস্তর হচ্ছে একটি 1s, দ্বিতীয় শক্তি স্তর উপস্তর হচ্ছে 2টি 2s 2p, এটা দ্বিতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তির স্তর হচ্ছে 3s 3p 3d, আর চতুর্থ শক্তি স্তর হচ্ছে 4s 4p 4d 4f। এটি হচ্ছে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয়, চতুর্থ। তো আমি বলেছিলাম যে তোমাদের 1 থেকে 18 পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের মধ্যে কোনো সমস্যা নেই। তাহলে ব্যতিক্রম হয় কোন থেকে? 19 থেকে শুরু করে মৌলগুলোর মধ্যে ব্যতিক্রম পাওয়া যায়। যেমন আমি এদের মান অনুযায়ী আমি গত ক্লাসে আলোচনা করেছি। তো এইখানে আমাদের সমস্যা, তোমাদের আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, অর্থাৎ পরীক্ষায় যখন তোমাদের প্রশ্ন করা হয় তখন প্রশ্ন করা হয় অর্থাৎ 19 থেকে 30 এর মধ্যে ইলেকট্রনের মধ্যে এর মধ্যে যে ব্যতিক্রমগুলো আছে এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হয়, অর্থাৎ এসএসসি পরীক্ষার ভিতরে। তো আমরা এইখানে লক্ষ্য করেছি যে এইখানে দেখো তোমরা এই যে 3D এবং 4S এই দুই জায়গায় তোমাদের ব্যতিক্রম হবে। এখন 3D এবং 4S আমরা জানি যে 3D যদি আমরা লিখি, এখানে যদি আমরা এর মান বের করি n+l দিয়ে, তোমরা অবশ্যই জানো যে n+l দিয়ে এই অরবিটালগুলোর মান নির্ণয় করা যায়। যেমন এখানে 3 n এর মান হচ্ছে 3 আর l এর মান d এর মান হচ্ছে 2, তাহলে এখানে কত আমরা মান পেলাম 5। কারণ s এর মান আমি বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে তোমাদের মনে রাখতে হবে s এর মান 0, p এর মান ধরতে হবে 1, d এর মান ধরতে হবে 2, f এর মান ধরতে হবে তোমাকে 3। এরা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা ও অরবিটালগুলোর মান, এদের মানগুলোকে l দ্বারা প্রকাশ করা হয়। এখন আবার যদি 4s এর মান আমরা যদি বের করি,
তাহলে 4s এর মান আমরা যখন বের করব তখন আমরা কি করব, n প্লাস l, n এর মান 4, l এর মান, s এর মান হচ্ছে 0, l এর মান 0, তাহলে 4। তাহলে এখানে আমরা 5 পেলাম, এইখানে পেলাম আমরা কত, 4। তাহলে ইলেকট্রন আগে আমরা যদি ধারাবাহিকভাবে এভাবে লিখি 1s, দ্বিতীয় শক্তিস্থ 2s 2p, তৃতীয় শক্তিস্থ 3s 3p 3d, চতুর্থ শক্তিস্তর 4s 4p 4d 4f, মানে শক্তিস্তর তাদের ক্রম অনুযায়ী তোমাদেরকে লিখতে হবে। লেখার ক্ষেত্রে আমরা জানি এই যে এখানে 3d এবং এই যে এখানে 4s, এই দুইটার ভিতরে তোমাদের মনে রাখতে হবে, দুইটার ভিতরে এই যে 4s, এই যে 4sটা তোমরা দেখতে পাচ্ছ, এই 4s এর শক্তি কিন্তু কম আর 3d এর শক্তি কিন্তু বেশি, অর্থাৎ মান বেশি। ঠিক আছে, 4s এর মান 4 আর 3d এর মান 5। তাহলে ইলেকট্রন এই 3p, এই 3p এর যখন 3p এতে তুমি 1 থেকে 6টি ইলেকট্রন দিয়ে দিবে, তার পরবর্তী ইলেকট্রনটি 4s এতে প্রবেশ করবে। 4s এতে, তাহলে 4s এতে দুইটি ইলেকট্রন নিবে, নেওয়ার পর তারপরে কি করবে, এইখান থেকে আবার পরবর্তী ইলেকট্রনটি এই 3d এতে প্রবেশ করবে। তোমাদের এইখানে মনে রাখতে হবে। তাহলে এইখানেই প্রশ্ন হয় যে, যেমন পটাশিয়াম 19, এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটি 3d এতে না গিয়ে 4s এতে প্রবেশ করে, কেন প্রশ্ন হয়। তাহলে তোমরা করবে কি, পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরটি 3d এতে না গিয়ে 4s এতে যাওয়ার কারণ হচ্ছে 4s এর মান কম এবং 3d এর মান বেশি। 4s এর মান কম হওয়ার জন্য আগে ইলেকট্রনটি কি করবে, 4s এতে প্রবেশ করবে। এখানে হচ্ছে একটি নিয়ম। পটাশিয়াম, তো আমরা পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, এইভাবে 30 পর্যন্ত মৌলগুলোর মধ্যে শুধু তোমাদের 3d এবং 4s এর মধ্যেই সমস্যা হবে। এখন এইখানে আমরা পটাশিয়ামের যে ব্যতিক্রম নিয়মটি আমরা জানি, তো তোমাদেরকে মনে রাখতে হবে যে এখানে 3d এবং 4s, 3d এবং 4s যখন আমরা পাশাপাশি আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যখন লিখব, এখানে 1 থেকে একটি ইলেকট্রন, তুমি একটি ইলেকট্রন দিতে পারো। যেমন এখানে আমরা যদি লিখি 3s1 3d1 3d, এইখানে ধরো মনে করো 3d2 3d3, যখন আমরা 3d যখন 4 লিখব, 3d4, আমরা জানি যে 3d এই মৌলটি তাদের স্থিতিশীল কাঠামো হচ্ছে, যেহেতু অর্ধ অরবিটাল হবে, পরের ইলেকট্রনটি যখন প্রবেশ করবে তখন এটি এই যে nd5, এটি কিন্তু স্থিতিশীল কাঠামো। তো আমরা এই 4টি ইলেকট্রন এখানে যখন লিখব, তখন এই 4টি ইলেকট্রন এখানে লেখা যাবে না, 3-এর পর 4 লেখা যাবে না। চতুর্থ ইলেকট্রনটি যখন এখানে প্রবেশ করবে, অর্থাৎ d এতে, তার এই d কি করবে, তার স্থিতিশীল কাঠামো অর্জন করার জন্য এইখানে যে 4s আছে, এইখানে যে 4s আছে, এই 4s থেকে সে এইখান থেকে একটি ইলেকট্রন নিয়ে সে 5টি ইলেকট্রন তার স্থিতিশীল কাঠামো অর্জন করবে, এই d। এইখানে হচ্ছে ব্যতিক্রম। তাহলে এইখানে আবার এই 3d এতে যখন আমরা 8টি ইলেকট্রন দিব, দেওয়ার পরে 4s এতে কিন্তু ইলেকট্রন 2টি থাকবে, 8টি ইলেকট্রন পর্যন্ত ঠিক থাকবে। যখন আমরা d এতে 9টি ইলেকট্রন দিতে যাব, তখন 9-এর কাছাকাছি তার স্থিতিশীল কাঠামো কি 10, তখন সেই s থেকে একটি ইলেকট্রন নিয়ে সে তার এখানে ইলেকট্রন d এতে 10টি ইলেকট্রন, তখন ইলেকট্রন হবে 10টি, তখন সেই স্থিতিশীল কাঠামো অর্জন করবে। তাহলে আমরা d এতে 4 লেখা যাবে না, যখন চতুর্থ নাম্বার ইলেকট্রনটি যখন প্রবেশ করবে তখন s থেকে একটি ইলেকট্রন গ্রহণ করবে। আবার d এতে যখন 8 নাম্বার পর্যন্ত সমস্যা নেই, যখন 9 নাম্বার ইলেকট্রনটি প্রবেশ করবে তখন s থেকে একটি ইলেকট্রন নিয়ে সে স্থিতিশীল কাঠামো অর্জন করবে, অর্থাৎ 10টি ইলেকট্রন কাঠামো অর্জন করবে। তাহলে d কি করে, 9 নাম্বার ইলেকট্রন প্রবেশ করার সাথে সাথে d অরবিটালে যখন আমরা 9 নাম্বার ইলেকট্রনটি প্রবেশ করব, তখন সে কি করে, স্থিতিশীল কাঠামো অর্জন করার জন্য একটি ইলেকট্রন
তার পূর্ববর্তী শক্তি সম্পন্ন অরবিটাল থেকে একটি ইলেকট্রন সে গ্রহণ করে স্থিতিশীল কাঠামো অর্জন করে। এইভাবে ডিএতে 4 এবং 9 লেখা যায় না, কারণ চতুর্থ নাম্বার ইলেকট্রনটি প্রবেশ করার সময় তার স্থিতিশীল কাঠামো অর্জন করার জন্য একটি ইলেকট্রন এস থেকে নিয়ে নিবে, আবার যখন ডিএতে 9 নাম্বার ইলেকট্রনটি প্রবেশ করবে তখনও সে এস থেকে একটি ইলেকট্রন নিয়ে সে স্থিতিশীল কাঠামো অর্জন করবে। যেমন আমরা যদি এখানে ইলেকট্রন বিন্যাস করি, যেমন আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, যেমন ধরো আমরা পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করেছি, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, যেমন স্ক্যান্ডিয়াম 21 Sc21 21 নাম্বার মৌলটির ইলেকট্রন বিন্যাস আমরা করব। তো ইলেকট্রন বিন্যাস করব আমরা প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 2টি করে আমরা দিয়ে দিব। প্রথম শক্তি স্তর দিয়ে দিলাম, দ্বিতীয় শক্তি স্তর 2টি 2s2 2p6, যখন আমরা তৃতীয় শক্তি স্তর 3s2 3p6, এই যে 3d4s 3d4s আমরা আগে ইলেকট্রন দিব না, আগে এখানে হিসাব করব যে এখানে ইলেকট্রন কয়টি আছে। যেমন 6 আর 6 12 12 1 2 3 12 আর 6 318টি ইলেকট্রন এখানে, এইখান থেকে এই পর্যন্ত 18টি ইলেকট্রন হয়ে আছে। এখানে ইলেকট্রন আছে কয়টি? 21টি। তা 21 থেকে ইন থেকে এই পর্যন্ত ইলেকট্রন আছে 21টি, আর আমরা এখানে 318টি ইলেকট্রন, আর থাকলো কয়টি? 3টি ইলেকট্রন থাকে। এখন এই 3টি ইলেকট্রন এইখানেই তো দিতে হবে, তাহলে তুমি এখানে 3টি ইলেকট্রন তুমি কি করবে? এখানে 3d এর শক্তি কার কম? আমরা জানি 4s এর শক্তি কম, তাহলে আমরা এই 3টি থেকে 4s এতে এখানে 2টি ইলেকট্রন দিয়ে দিব। তাহলে 2টি ইলেকট্রন যদি আমরা দিয়ে দিই, আর অবশিষ্ট ইলেকট্রন থাকবে একটি, এই একটি ইলেকট্রন তোমাকে এই ডিএতে দিতে হবে। তো এইভাবে আমরা স্ক্যান্ডিয়াম, তারপরে টাইটেনিয়াম TI, আমরা পারমাণবিক সংখ্যা হচ্ছে 22। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস কি করব? 1s2 2s2 2p6, তারপরে যাবে 3s2 3p6, তারপরে 3d4s2। তাহলে এই যে 3d এতে কি করবে? দুইটি ইলেকট্রন দিয়ে দেবো। তাহলে তোমরা হিসাব করে দেখো 22টি ইলেকট্রন আছে। টাইটানিয়ামের পরে হচ্ছে ভ্যানাডিয়াম 23 V23, তো ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6, তারপরে হচ্ছে 3s2 3p6, 3d এতে আমরা আগে দিব না, 4s2। তাহলে এখানে কত থাকবে? 3টি। তোমরা হিসাব করে দেখো 23টি আছে, কিন্তু 23টি হয়েছে কিনা। ভ্যানাডিয়ামের পরে যখন আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করবো, তাহলে 3 নাম্বার, এখানে 3 পর্যন্ত দেওয়া যায়, ডিএতে 1 থেকে 3 পর্যন্ত আমরা দিলাম। যখন চতুর্থ নাম্বার ইলেকট্রন, এখন যখন আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটি করব Cr24, যখন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা করব, তখন ক্রোমিয়ামের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটি, সর্বশেষ ইলেকট্রনটি অর্থাৎ 24 নাম্বার ইলেকট্রনটি এখানে ডিএতে কিন্তু প্রবেশ করবে। যখন ডিএতে প্রবেশ আমরা দিব, তখন সেই স্থিতিশীল কাঠামো অর্জন করার জন্য আরেকটি ইলেকট্রন এই এস থেকে সে নিয়ে স্থিতিশীল কাঠামো অর্জন করবে। অর্থাৎ এখানে হবে ডিএতে হবে 5, এখানে থাকবে 1। তাহলে আমরা এখানে কি করব? 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s, আমরা আগেই এখানে ইলেকট্রন আগে দিব না। আমরা তাহলে এখন যদি এই পর্যন্ত যদি হিসাব করি, আমরা ইন থেকে যদি এই পর্যন্ত হিসাব করি, এখানে কিন্তু ইলেকট্রন আছে, এইখানে ইলেকট্রন আছে 18টি ইলেকট্রন আছে। এই 18টি ইলেকট্রন মধ্যে আর থাকলেও কয়টি? 18টি ইলেকট্রনে এই পর্যন্ত 18টি ইলেকট্রন আছে। এখন
আর ইলেকট্রন থাকে কয়টি, এখানে আছে 24টি। 24 থেকে যদি আমরা 18 বাদ দেই তাহলে 14 থেকে 8 গেলে থাকবে 6টি ইলেকট্রন আছে। এখন 6টি ইলেকট্রন এইখানে যদি আমি 2টি দিয়ে দিই, 2টি ইলেকট্রন যদি আমি এসেতে দিয়ে দেই, এসেতে যদি আমি 2টি ইলেকট্রন দিই তাহলে ইলেকট্রন থাকবে কত, 4টি। কিন্তু ডিএতে কিন্তু 4টি দেওয়া যাবে না। তাহলে ডিএতে যদি 4টি দেওয়ার সময় দেওয়ার সাথে সাথে এই এস থেকে কি করবে, একটি ইলেকট্রন এখানে নিয়ে সেই স্থিতিশীল কাঠামো অর্জন করবে। তার মানে এখানে ডিএতে 4টি তোমার দেওয়া যাবে না, এখানে দিতে হবে ইলেকট্রন দিতে হবে 5টি, আর এই এসেতে দিতে হবে 1টি। এইখানে এটি হচ্ছে ব্যতিক্রম, এটি হচ্ছে ব্যতিক্রম। তাহলে ডিএতে 4টি ইলেকট্রন দেওয়া যাবে না, অর্থাৎ সর্বশেষ এই যে ক্রোমিয়ামের সর্বশেষ অর্থাৎ 24 নাম্বার ইলেকট্রনটি 24 নাম্বার ইলেকট্রনটি কি করবে, যখন ডিএতে প্রবেশ করবে তখন এস থেকে একটি ইলেকট্রন নিয়ে এখানে তোমার সে এই ডি স্থিতিশীল কাঠামো অর্জন করবে। এইভাবে তোমার এইখানে তাহলে ক্রোমিয়াম আমরা ব্যতিক্রম পেলাম আমরা কি, ক্রোমিয়াম সিআর, ক্রোমিয়াম 24 এটি হলো একটি ব্যতিক্রম। তারপরে এইখানে পরবর্তী ইলেকট্রনগুলো তোমার তারপরে 6, 7, 8 এইভাবে প্রবেশ করবে, কোনো সমস্যা নেই। যেই 9 নাম্বার ইলেকট্রন ডিএতে প্রবেশ করবে তখন এস থেকে আবার একটি ইলেকট্রন সে নিবে। যেমন আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, এইখানে আমরা ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়াম, তারপরে করব আয়রন, ক্রোমিয়ামের পরে হলো ম্যাঙ্গানিজ Mn, ম্যাঙ্গানিজ Mn। ইলেকট্রন পারমাণবিক সংখ্যা হচ্ছে 25। যখন আমরা ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করব তখন হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d তে আমরা ইলেকট্রন দিব না, আগেই 4s। এখন এই পর্যন্ত হচ্ছে 18টি। তারপরে এখানে 18টির মধ্যে 25টির থেকে যদি আমরা 18টি বাদ দেই, 25 থেকে 18টি বাদ দিলে 60টি ইলেকট্রন। 60টির মধ্যে এখানে আমরা দিয়ে দেব 2টি, 5টি। তার মানে আমরা এই যেখানে ডি থেকে এস থেকে যে একটি ইলেকট্রন ডি নিয়ে নিছে, তার অর্থাৎ ক্রোমিয়াম এই এস থেকে কি করছে, একটি ইলেকট্রন সে নিয়ে নিছে। তার পরবর্তী ক্রোমিয়াম অর্থাৎ ম্যাঙ্গানিজের যে ইলেকট্রনটি, ওই ম্যাঙ্গানিজের এই 25 নাম্বার ইলেকট্রনটি কিন্তু এই এস নিয়ে নেবে। ওই 25 নাম্বার এস থেকে যে একটি ইলেকট্রন ডি নিয়ে নিছে, তাহলে 25 নাম্বার ইলেকট্রনটি কি করবে, এই এস কিন্তু আবার তার ইলেকট্রনটি সে নিয়ে নেবে। তাহলে ক্রোমিয়াম, তারপরে আমরা যাই যদি ক্রোমিয়ামের পরে হচ্ছে ফেরাম অর্থাৎ আয়রন Fe আয়রন 26। তাই ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। তাহলে এখানে কি করবে, এর সাথে 2টি যাবে আর এখানে হবে 6। তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাসের কোনো সমস্যা নেই। তারপরে হবে কোবাল্ট CO27, কোবাল্টের ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 3d তে তাহলে ইলেকট্রন d তে ইলেকট্রন প্রবেশ করবে 7টি। তাহলে হবে কোবাল্ট, তারপরে হবে নিকেল। কোবাল্টের পরে হবে আমরা ইলেকট্রন বিন্যাস করব নিকেল। নিকেলের ইলেকট্রন বিন্যাস যদি করি Ni, নিকেল হচ্ছে 28, পারমাণবিক সংখ্যা হচ্ছে 28। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2। এই ডিএতে আমরা 8টি ইলেকট্রন দিব। তা ডিএতে 8টি ইলেকট্রন দিলাম, কিন্তু পরবর্তীতে যখন কপার Cu
কপার হচ্ছে 29। তাহলে এখন 28 নাম্বার ইলেকট্রনটি ডিএতে গেল হলো 8টি। যখন তাহলে 29 নাম্বার ইলেকট্রনটি তাহলে কি হবে, এই ডিএতে কিন্তু 9টি প্রবেশ করবে, কিন্তু এইখানে 9 লেখা যাবে না। 9 লেখার সাথে সাথে এই এস থেকে একটি ইলেকট্রন নিয়ে সেই স্থিতিশীল কাঠামো অর্জন করবে, অর্থাৎ 10টি হবে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। আমরা এসে আগে ইলেকট্রন দেবো না, এখানে এই যে এখানে 8, এখানে কিন্তু 9 লেখা যাবে না, লিখতে হবে কি 10। এই যে এখানে 10 তোমাকে লিখতে হবে। আর এই যে এস থেকে একটি ইলেকট্রন নিয়ে এই এস থেকে এসেতে 2টি ইলেকট্রন থাকার কথা, এখানে এস থেকে কি করবে, এখানে 29 নাম্বার ইলেকট্রনটি ডিএতে প্রবেশ করে 9টি হয়েছে। 9টি হওয়ার জন্য তার স্থিতিশীল কাঠামো অর্জন করার জন্য এস থেকে সে একটি ইলেকট্রন নিয়ে সে 10টি ইলেকট্রন হয়েছে। তারপর হবে জিঙ্ক। আমরা জিঙ্ক এর ইলেকট্রন বিন্যাসটি, জিঙ্ক এর 30 নাম্বার ইলেকট্রনটি, তাহলে এইখানে কি হবে ব্যতিক্রম, তাহলে কি হলো, এখানে আমরা পেলাম কপার, ব্যতিক্রম পেলাম সিইউ, কপার 29, এটি হলো ব্যতিক্রম পেলাম। এখন আমরা জিঙ্ক যদি করি, জিঙ্ক হচ্ছে 30, এর ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। এই 3d এখন কি করবো, 30 নাম্বার ইলেকট্রনটি, এই যে 30 নাম্বার ইলেকট্রনটি আবার এই এসেতে যায় তার অরবিটাল পূর্ণ করবে, অর্থাৎ d10 এখানে 2। তাহলে আমরা ইলেকট্রন ব্যতিক্রম পেলাম, অর্থাৎ 20 থেকে 30-এর মধ্যে ব্যতিক্রম পেলাম ক্রোমিয়াম এবং কপার। আর 19 নাম্বার ইলেকট্রনটি হলো 19 নাম্বার অর্থাৎ পটাশিয়ামের মধ্যে আমরা ব্যতিক্রম পেয়েছিলাম। পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটি 3d-তে না গিয়ে 4s-তে প্রবেশ করে। তাহলে আমরা ব্যতিক্রম পেলাম কয়টি, একটি পেলাম কে 19, আর একটি পেলাম ক্রোমিয়াম সিআর 24 24, আর একটি পেলাম কপার সিইউ 29। 1 2 3, এই 3টি মৌলের মধ্যে থেকেই তোমাদের ব্যতিক্রম মৌল হলো এই 3টি থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে থেকে আমরা ইলেকট্রন বিন্যাস আমরা শেষ করলাম। তো আগামী দিন আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।